5 বছর সংসার করার পর আমার হাজবেন্ড হঠাৎ করে একদিন অফিস থেকে ফিরেই বলল আমার প্রতি তার কোনো ফিলিংস আসে না, আমি তার ভালো লাগা ভালোবাসা না। হাজবেন্ডের মুখে এমন কথা শুনে চোখ দিয়ে আমার বেয়ে পানি পড়ছিল, থরথর করে শরীর কাঁপতেছিল। কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর সে বলল কত টাকার বিনিময়ে আমাকে ছাড়বে, হামলা মামলা করো না, আমার একটা মান সম্মান আছে। কিছু বলতে পারতেছিলাম না, কাপা কাপা গলায় বললাম প্লিজ আমাকে একটু সময় দিবে। সে বলল সময় নাও, তবে খুব তাড়াতাড়ি। আমি রুমের দরজা আটকে চিৎকার করে কান্না করছিলাম। ভালোবেসে বিয়ে করেছিলাম আমার জীবন নষ্ট করার কারিগরকে। আমি তখন সবে এসেছি, পরীক্ষা দিয়েছি। আমার হাজবেন্ডের লেখাপড়া শেষ, বেকার একটা ছেলে। আমার বান্ধবীর মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হয়, কিন্তু আমার ফ্রেন্ডেরা বারবার বলেছিল নীলা তুই ওকে বিয়ে করিস না। কিন্তু ওই যে বলে পীড়িতের পেতনিও সুন্দর, আমি কারো কথা না শুনে আমার হাজবেন্ডকে আমি পালিয়ে বিয়ে করি। আমার বাবা মাকে আমি প্রথম বিষয়টা জানিয়েছিলাম। তারা বলে তুমি সবে এসেছি, পরীক্ষা দিয়েছো, অনেক ছোট। আমাদের পরিবারে এমন কেউ নাই যে ছোট বয়সে বিয়ে করে। তাদের কথা আমি অমান্য করে বিয়ে করি। বিয়ের 3 মাস পর একরকম বাধ্য হয়ে আমার বাবা আমাদের বিয়েটা মেনে নেয়, কারণ আমার ভাই বোন আর কেউ নেই। আমার মা বাবার আমি একমাত্র সন্তান। বিয়ের পর আমার বাবা আমার হাজবেন্ডকে একটা সরকারি চাকরি পাইয়ে দেয়, যেহেতু আমার হাজবেন্ড তখন মাস্টার্স কমপ্লিট করে ফেলেছিল। বিয়ের পর থেকে কোনোভাবে জীবনযাপন চলছিল, যতটুকু আমার মানিয়ে নেওয়ার সামর্থ্য ছিল। আমি উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমি একমাত্র সন্তান হওয়ার কারণে আমার বাবা যেহেতু ভালো টাকায় একটা জব করতেন, উনি ব্যবসায়িকও ছিলেন, কোনো কিছুর আমার অভাব ছিল না। কিন্তু বিয়ের পর স্বামী সবে চাকরি হয়েছে, সরকারি চাকরি করলে যে অনেক টাকা বেতন পাবে বিষয়টা এরকম না। প্রথম কিছুদিন সময় লাগবে, এজন্য মানিয়ে নিতাম। আমি কখনো চাইনি আমার বাবা মার কাছ থেকে টাকা চেয়ে আমার স্বামীকে ছোট করতে। আমার স্বামীর টাকার মধ্যে আমি নিজের বিলাসিতাগুলো বজায় রেখেছিলাম। কত শখ আহ্লাদ যে বিসর্জন দিয়েছি শুধু স্বামীর মুখের দিকে তাকিয়ে। বাবা মার কাছে শুধু আমি একটা কারণেই ছোট হতাম, আমার লেখাপড়ার খরচটা আমার বাবা মা বহন করতো। এভাবেই দিনগুলো পার হচ্ছিল। যখন তার বেতন আস্তে আস্তে বাড়তে থাকে, তার পরিবর্তন একটু একটু লক্ষ্য করতাম। তবে ওই যে বললাম আমি মানিয়ে নিয়েছিলাম। আমার মা আমাকে দেখে কান্না করতো, তুমি এইরকম হয়ে গিয়েছো। তবে সময় আমাকে বাধ্য করেছিল। আমি সব সময় চেয়েছি আমার বাবা মার কাছে আমার স্বামীর সম্মান উঁচু রাখতে, তাকে কখনো নিচু করতে চাইনি। হঠাৎ করে সেই দিন অফিস থেকে বাসায় ফিরেই বলে নীলা তোমার প্রতি আমার কোনো ফিলিংস আসে না, তুমি আমার ভালো লাগা ছিলা, ভালোবাসা না। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তুমি মামলা টামলা করো না, কত টাকার বিনিময়ে তুমি আমাকে ছাড়বে। স্বামীর মুখে এমন কথা শোনার পর একটা বাচ্চা হয়ে যাওয়ার পর থরথর করে আমার শরীর কাঁপতেছিল। সে তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাহলে এমন বলছে কেন? কিছু বুঝতে পারছিলাম না। কাপা কাপা গলায় বললাম আমাকে একটু সময় দিবে প্লিজ। সে বলে আচ্ছা সময় নাও, তবে দেরি করো না। রুমে দরজা আটকে মুখের ভিতরে ওড়না দিয়ে চিৎকার করে কান্না করছিলাম, যেন সে আমার কান্নার আওয়াজ শুনতে না পায়। আর ভাবছিলাম কি আমার দোষ ছিল, তবে লজ্জা হচ্ছিল তাকে কিভাবে বলবো। আসবার পত্রগুলো ধরে ধরে খুব কান্না পাচ্ছিল। অনেক দিন অপেক্ষা করে করে এই আসবার পত্রগুলো কিনেছি। যেই মেয়ে আমি বাবার বাড়িতে ডে ক্রিম নাইট ক্রিম ছাড়া আমার চলতো না, বন্ধু বান্ধব, সেই মেয়ে আমি সংসার করতে এসে ক্রিমের নাম ভুলেই গিয়েছি। আমার মনেই হয় না যে আমি একটা সচ্ছল ফ্যামিলির মেয়ে। তারপর আমার স্বামী বলে আমার প্রতি নাকি তার ফিলিংসই আসে না। তাকে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাইনি। সে তো আমাকে সরাসরি বলেছে, আরো বলল তোমার ছেলের জন্য কয় টাকা নিবে একবারে নাও। আবার মামলা হামলা করে বললো না যে বাচ্চার খরচ বহন করতে হবে। বাচ্চার দোহাই দিয়ে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না, যা টাকা লাগবে এখনই নিয়ে। তাকে কিচ্ছু বলিনি, আমি শুধু একটা সাদা ড্রেস পরে ঘর থেকে চলে আসি আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চা ছিল বাবা পাগল, বাবা বাবা করে চিৎকার করে কান্না করছিল। আমার হাজবেন্ড বলতেছিল বাবা বাবা করো না, তোমার বাবা নাই। আমার হাজবেন্ডের মুখে কথা শুনে স্লিপ করে আমি সিঁড়িতেই পড়ে যাই, তবু সে ধরেনি। আমার বাচ্চা মাম্মা মাম্মা করে কান্না করছিল। রাত্রেই চলে গেলাম ঢাকা থেকে চট্টগ্রাম শহরে। বাবা মার দরজায় যে যখন কলিং বেল দিলাম, মা বাবা আমাকে দেখে অবাক। সবটা বলেছি, আর শুধু মাকে বলেছিলাম তোমরা কি আমাকে ওখানে ফিরে যেতে বলো? মা বাবা বলে না। আমার বাবা মাকে বলি তুমি আমার জন্য একটা কাজ করে দিবে প্লিজ, আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমাকে এই দেশ থেকে বের করার ব্যবস্থা করো, আমি এই দেশে নিঃশ্বাস আর নিতে পারছি না। আমার হাজবেন্ড আমি চলে আসার 1 মাস পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। শুনেছি 3 মাস পরে সে বিয়ে করে ফেলে, তবে তার কথা আমি আর ভাবতেও চাইনি। আমি 6 মাসের মধ্যে ইউকে চলে যাই, ওখানে যে এমবিবিএস কমপ্লিট করি। আমার ছেলে লেখাপড়া আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কেটে যায়। এর মধ্যে আমার এমবিবিএস শেষ, সেখানেই আমি একটা হসপিটালে জব করছিলাম। আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, আমি দেশে ফিরি। যেহেতু আমার ভাই বোন কেউ নাই, আমি চেয়েছিলাম আমার মাকে বৃদ্ধ বয়সে আর কষ্ট না দিতে। আমার মা আমার টেনশনে অনেক বেশি ক্লান্ত। আমার টেনশন করতে করতে আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। ও বলা হয়নি, আমি তো আর বিয়ে করিনি। আমার ক্যারিয়ার, আমার বাচ্চার কথা ভাবতে ভাবতে বয়সটা একটু বেড়ে গিয়েছে। বাংলাদেশে এসে আর বসে থাকিনি, যেহেতু আমি একজন এমবিবিএস ডক্টর, গাইনি বিশেষজ্ঞ, এজন্য চেয়েছি কাজের মধ্যে থাকি। চট্টগ্রাম শহরে আমি একটা জব করি। আজকে ইমার্জেন্সি ভাবে ফোন করে হসপিটাল থেকে আমাকে ডাকে যে ম্যাম তাড়াতাড়ি একটা ওটি করতে হবে। রোগীর কন্ডিশন আহামরি অনেক বেশি ভালো না। আমিও গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসি সেখানে। পেশেন্টের অপারেশন থিয়েটারে বারবার
প্রেশার আপ ডাউন করছিল। এজন্য আমিও কৌতূহল বশত তার সঙ্গে কথা বলছিলাম। পেশেন্ট বারবার বলছিল, ম্যাম আমার সার্জারিটা ভালোভাবে কইরেন, আমার বাচ্চাটাকে বাঁচায়েন। আমার স্বামীর আমি অনেক শখের বউ। আমি নিজেকে যতটা ভালো না বাসি, আমার স্বামী তার চাইতে বেশি আমাকে ভালোবাসে। আমাদের এটা অনেক সাধনার বাচ্চা, আমার কিছু হয়ে গেলে আমার স্বামী বাঁচবে না। এমন কথা শুনে খুব মনে হচ্ছিল মেয়েটা ভাগ্যবতী। নার্স তখন বলে উঠলো, ম্যাম জানেন যখন পেশেন্টকে ওটিতে আনছিলাম তার হাজবেন্ড মহিলা মানুষের মতো কাঁদছিল। শুনে খুব ভালো লাগছিল, এমন মানুষ এখন পৃথিবীতে আছে। পেশেন্টের ফাইলটা হাতে নিলাম, নিয়ে কেন জানি মনে হচ্ছিল এই সিগনেচারটা আমি চিনি। তারপরও ডাউট হচ্ছিল। এখানে পেশেন্টেরও সময় হয়ে গিয়েছে, রীতিমতো তার কন্যা সন্তান হলো। আমি ওটি থেকে বের হওয়ার সময় মাস্ক মুখে দেখি আমার প্রাক্তন হাজবেন্ড ওটির সামনে কান্নাকাটি করছে তাসবিহ হাতে। দেখে হাত পা থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার আমি চলে যাই। তাকে চিনতে পারিনি। এই মানুষটা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। এতগুলো বছর পার হয়ে গিয়েছে, তার জন্ম দেওয়া সন্তান একটা বার খোঁজ খবর নেয়নি। সেই পুরুষ নাকি তার স্ত্রীকে এতটাই ভালোবাসে, তার স্ত্রী মরে গেলে সে বাঁচবে না। অথচ এই আমার জীবন ভাঙা কারিগর 5 বছর সংসার করার পর বলেছে সে নাকি আমাকে ভালোবাসতে পারে। দরিদ্র ফ্যামিলির একটা ছেলেকে বিয়ে করেছিলাম। মানুষ বলে দরিদ্র ফ্যামিলির ছেলেটা নাকি অনেক ভালো হয়। তাকে চাকরি দেওয়ার পর সে যখন টাকার মুখ দেখেছে তখন আমাকে আর ভালো লাগেনি। আমি একজন এমবিবিএস ডক্টর, দেখতে সুন্দরী, লম্বা চড়া, আমার কোনো দিক দিয়ে কম নাই। অথচ সে আমাকে রিজেক্ট করেছে, আমার জীবন নষ্ট করেছে। আমার সংসার আর করা হয়নি, এখনো আমি সে আগের ডায়েরির পাতায় পড়ে আছি। অথচ যেই মেয়েটাকে আমি সার্জারি করলাম তার স্ত্রী কালো একটা মেয়ে। শুনেছি পেশেন্টের মুখে তার সাথে নাকি হাই স্কুল জীবন থেকে তার সম্পর্ক ছিল। তাকে নাকি তার হাজবেন্ড ঠকায়নি, কথা দিয়েছিল বৃদ্ধ বয়স হলেও আমি তোমাকে বিয়ে করব। তাহলে আমার জীবন নষ্ট করে তাদের প্রেমে তাজমহল বানিয়েছে। অথচ আমার জীবন এখানেই থেমে গিয়েছে।